Welcome to West Bengal. This is Alipurduar district. আর আমরা যেটা পার করে এলাম আসামের লাস্ট জেলা ছিল হচ্ছে কোকরাঝড় জেলা। আর সোজা এই রাস্তাটা এদিকে এখন চলে যাচ্ছে বনগাইগাঁও টাউনের দিকে। আর এই সামনে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, এই পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড়। বাংলা রান্না অসাধারণ, মানে আমি আজ অবধি কোনোদিনও এরমভাবে কোনো শেফকে ডেকে এনে দেখাই না। চিকেন কষা খেয়েছি, মাটন কষা খেয়েছি। চিকেন কষার দাম 140 টাকা প্লেট 6 পিস, মাটন কষা 200 টাকা প্লেট 6 পিস। অসাধারণ, মানে কলকাতায় বড় বড় বেঙ্গলি কুজিন রেস্টুরেন্টও যদি খাও, আমার মনে হয় তার থেকেও বোধহয় ভালো করেছে। অসাধারণ। এখানে যে আমরা স্টে করছি একদমই কম খরচ, 1500 টাকার মধ্যে এসি রুম পাচ্ছি, সুন্দর এসি রুম, ভালো ফেসিলিটিস। রাত্রে এনারা আমাদের যে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল পার্টি করার জন্য, মানে ফাটাফাটি, আর সব রকম তোমাদের যা সাপোর্ট চাই। দাদা কেউ যদি এসে বলে যে আমার কাছে হার্ড ড্রিঙ্কস নেই, মানে মদ নেই, আমরা আনিয়ে দেবে তো। যা খাওয়া দাওয়া বলবে মানে বারবিকিউ করে দেবে তো। এখানে মানে বারবিকিউ করে দেবে। প্লাস এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখছো, এখানে রুম আছে, এখানে এই সোফা চেয়ার ফেয়ার রয়েছে, এরকম জায়গায় এখানে ওয়াচ টাওয়ারে বসে তোমার আনন্দ করতে পারো ফাটাফাটি। আই ওয়েলকাম অল অফ ইউ ইন দিস জার্নি। যখন আমরা গুয়াহাটি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করব, কোন কোন জেলা পার হয়ে আমরা এন্টার করব আসামের, বা এবং আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে এন্টার করব তো ফার্স্ট কোন জেলাটা পড়বে, এবং অল দ্য রুট কন্ডিশনস, রুটস, রাস্তার উপরে যত ইম্পর্টেন্ট জিনিসগুলো আসবে সেগুলো সব তোমাদের জানাবো করে এবার আমরা এগোতে থাকবো। চিলেপাতা ফরেস্ট যাই বা জলপাইগুড়ি যাই, এক্স্যাক্টলি ডোন্ট নো, যতটা অবধি টাইম পারবো, কারণ এখন বাজে প্রায় মোটামুটি দুপুর 12টা। তোমরা যারা আমার লাস্ট এপিসোডটা দেখেছো তোমরা জানো যে আমরা গুয়াহাটি মা কামাখ্যা মন্দিরে গেছিলাম। নিয়ে মন্দির থেকে বেরোনোর পরে একটু ঘোরাঘুরি করলাম, তারপর আমরা রুমে এলাম প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ। তারপর একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট করে এসে ব্যাগ প্যাকিং করলাম। ব্যাগ প্যাকিং করতে অলওয়েজ একটু টাইম লেগে যায়। নিয়ে এখন এবার গাড়িতে লাগেজ রেডি হচ্ছে, প্রায় 12টার মতন বাজতে যাচ্ছে। তো মোটামুটি 9টা অবধি ড্রাইভ করবো, তারপর দেখা যায় কতদূর যাওয়া যেতে পারে। সো তাহলে আজকের জার্নি এখন শুরু করছি টুয়ার্ডস কলকাতা। এই এখন আমরা গুয়াহাটি সিটিকে ক্রস করে কলকাতার দিকে এগোনো শুরু করলাম। এই মুহূর্তে এখন আমরা ক্রস করছি ব্রহ্মপুত্র নদী। আর তোমরা জানো যে এই গুয়াহাটি হচ্ছে কামরূপ মেট্রোপলিটন জেলার মধ্যে, আর এই ব্রিজটা পার করার সঙ্গে সঙ্গে আমরা কামরূপ মেট্রোপলিটন জেলা পার করে আমরা নলবাড়ি জেলায় এন্টার করব। ব্রহ্মপুত্র নদী যেখানে যেখানে আমরা ক্রস করি না কেন, বিশাল চওড়া নদী। এই নদী হচ্ছে ইন্ডিয়ার সব থেকে চওড়া নদী, এবং এই নদীটা এতটাই চওড়া হয় যে কোনো কোনো জায়গায় এই নদীর চওড়াটা প্রায় 20 কিলোমিটার অব্দি চলে যায়। এই নদী একটা খুবই হোলি প্লেস থেকে এর অরিজিন, সেটা হচ্ছে কৈলাস মানসরোবর। কৈলাস মানসরোবর হচ্ছে টিবেটে। সো সেখান থেকে এই নদী স্টার্টিং হয়ে লাসা হয়ে নদীটা এগিয়ে আসে একদম পশ্চিম দিকে। টিবেটে এই নদীর নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। তারপরে যখন ইন্ডিয়ায় ঢোকে এই নদী, সেটা হচ্ছে অরুণাচল দিয়ে ইন্ডিয়ায় ঢোকে। আর অরুণাচলে গেলিং নামে একটা জায়গা আছে, একটা গ্রাম বলতে পারো, সেখান থেকে ইন্ডিয়ায় এই নদী ঢোকে। তো এখন আমরা এবার এগোচ্ছি। আর এই রাস্তাটা হচ্ছে NH27। 2012-র আগে এই রাস্তার নাম ছিল NH31। 2012-তে যখন NHAI থেকে রিনেমিং করা হলো, তারপর থেকে এই রাস্তার নাম হচ্ছে NH27। আর এই NH27 হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে আফটার NH44। এই NH27টা কিন্তু আমাদের পেছন দিক দিয়ে মানে শিলচর থেকে আসছে, এবং সোজা এইদিকে এগোতে পশ্চিম দিকে এগোতে একদম পোরবন্দর গুজরাটে গিয়ে শেষ হয়। টোটাল এই NH27 এর লেন্থ হচ্ছে 3500 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আর যেটা ইন্ডিয়ার ফার্স্ট লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে যেটা NH44, ওটার লেন্থ অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি 3750 এরকম কিছু একটা। আমরা এখন মানস নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর ভীষণ সুন্দর এখানে হাওয়া চলছে। তো আমরা এখানে একটা ছোট্ট এখন ব্রেক নিচ্ছি, আর সোজা এই রাস্তাটা এদিকে এখন চলে যাচ্ছে বনগাইগাঁও টাউনের দিকে। আর এই সামনে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, এই পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড়। ভুটান থেকে এই নদীটা চলে আসছে, আর এই নদীর নাম হচ্ছে মানস নদী। আর এই নদী এদিকে সোজা চলে যাচ্ছে, সোজা চলে গিয়ে
ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলে যাবে। তো এই মানস নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটা বড় ট্রিবিউটারি, এবং শুধু বড় ট্রিবিউটারি নয়, ভুটান থেকে অনেকগুলো নদী আসছে যেগুলো উত্তর দিক দিয়ে এইভাবে চলে যাচ্ছে দক্ষিণ দিকে গিয়ে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলে যায়। এবং যতগুলো নদী ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মেলে তার মধ্যে সব থেকে লার্জেস্ট রিভার হচ্ছে এই মানস নদী। এই এখন আমরা আসাম ক্রস করছি, আর এরপর থেকে শুরু হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর আমরা যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছি, এই যে আমাদের সবার আগে সিভিক পুলিশ চলে এসেছে। আমাদের সিভিক পুলিশ আমাদের ওয়েলকাম করলো, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আর আমরা যেটা পার করে এলাম, আসামের লাস্ট জেলা ছিল হচ্ছে কোকরাঝড় জেলা। আর এই যে দুটো রাজ্য আছে ওয়েস্ট বেঙ্গল আর আসাম, এর মাঝখান থেকে একটা নদী যায়, এই নদীটাই দুটো রাজ্যকে সেপারেট করে। তবে কোনো কোনো জায়গাতে একটুখানি কি হয় যে চেকপোস্টের কারণে হয়তো হাফ কিলোমিটারের মতন একটু এগিয়ে যায়, বাট আলটিমেটলি সেই নদীটাই দুটো রাজ্যকে সেপারেট করে, এবং ওই নদীটার নাম হচ্ছে সংকোশ নদী। এই সংকোশ নদী সব থেকে ভালোভাবে জানবে যারা তোমরা ভুটানে গেছো, এবং যারাই তোমরা ভুটানে গেছো না কেন, একটা জায়গাতে অলমোস্ট সবাই প্রত্যেকেই যায়, সেটা হচ্ছে পুনাখা জং। তোমরা পুনাখা জঙ্গে যখন গেছিলে তোমরা দেখে থাকবে দুটো নদী আছে, একটা মৌচু একটা ফৌচু। এই দুটো নদী একটা জায়গায় মেলে পুনাখা জংয়ের কাছে কনফ্লুয়েন্স হয়। সেই পুনাখা জংয়ের যে কনফ্লুয়েন্সটা, সেইখান থেকে শুরু হয় পুনাখা জাং। এই পুনাখা জাং যখন এগোতে এগোতে মানে দক্ষিণ থেকে এগোতে এগোতে পশ্চিমবঙ্গে ঢোকে, তখন তার নাম হয়ে যায় সংকোশ নদী। আর আমি একটু আগে তোমাদের বলেছিলাম মোটামুটি ভুটান থেকে যতগুলি নদী আছে সব আলটিমেটলি মিলে যায় ব্রহ্মপুত্র নদীর সঙ্গে, এবং এই সব কটা নদী হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। তো আমরা এই বলতে বলতে এখন এই সংকোশ নদী পার করে গেলাম, আর ওয়েস্ট বেঙ্গল এখন আমরা চলে এসেছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার জেলা, অ্যান্ড উই আর স্টিল রানিং অন NH-27। আর এখন আমাদের ঘড়িতে সময় বাজে হচ্ছে 4:11। আমরা মোটামুটি প্রায় 12টা নাগাদ স্টার্ট করেছিলাম, মোটামুটি 4 ঘন্টা 10 মিনিটে আমরা এখানে এসেছি। আর গুয়াহাটি থেকে এই অবধি আমরা অ্যাপ্রক্সিমেটলি 275 কিলোমিটার আমরা ডিস্টেন্স কভার করে ফেলেছি। 275 কিলোমিটার কভার করতে আমাদের সময় লাগলো প্রায় 4 ঘন্টা। এভারেজ স্পিড হচ্ছে 70, মানে ঘন্টায় আমরা প্রায় 70 কিলোমিটার করে এসেছি। তো এইটা দেখে একটা আইডিয়া করতে পারছো যে কীরকম রোড কন্ডিশনস হতে পারে এই জায়গার। খুব ভালো না, খুব খারাপও না। এই এখন যা রোড দেখছো এরকমই, বিকজ রোডটা খুব ভালো না এই জন্য, কারণ এটা আলটিমেটলি একটা পাশে দুটো করে লেন, একটা দিকে তো অলওয়েজ লরি থাকে, আর একটা দিকে মোটামুটি একটু লোকাল ট্রাফিক থাকে, তো ফলে খুব বেশি স্পিডে কনস্ট্যান্ট চালানো যায় না। এই ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর প্রায় মোটামুটি 10 কিলোমিটারের মতন এসেছি। আর এই অঞ্চলে কিন্তু সেরকম বড় রেস্টুরেন্ট বা বড় ঢাবা নজরে পড়েনি, তাই জন্য একটা মোটামুটি যেরকম রোড সাইড রাস্তার ধারে যেরকম হাইওয়েতে ধাবা হয়, ওখানেই বসলাম। ওখানে একটু চিকেন কারি মাটন কারি সব মিশিয়ে নিলাম, আলু ভাজা, আরও একটু সবজি আছে। এটা কোনো বড় রেস্টুরেন্টও নয়, কোনো বড় ঢাবাও নয়, নাম হচ্ছে ড্রাইভার সাহেব লাইন হোটেল। এইখানে এই একটা দেখতে পাচ্ছ তোমরা ভারত পেট্রোলিয়ামের পাম্প আছে, আর এইটা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢোকার পর অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার মতন দূরে। আর এই লোকেশনের আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়েও দেবো। আর এই দাদা রান্না করেছেন, মানে ইনি এখানকার শেফ। আমি শেফ, বাংলা রান্না। অসাধারণ, মানে আমি আজ অবধি কোনোদিনও এরমভাবে কোনো শেফকে ডেকে এনে দেখাই না। চিকেন কষা খেয়েছি, মাটন কষা খেয়েছি। চিকেন কষার দাম 140 টাকা প্লেট 6 পিস, মাটন কষা 200 টাকা প্লেট 6 পিস। অসাধারণ, মানে কলকাতায় বড় বড় বেঙ্গলি কুজিন রেস্টুরেন্টও যদি খাও, আমার মনে হয় তার থেকেও বোধহয় ভালো করেছে। অসাধারণ। তোমার নাম কি দাদা? আমার নাম গৌতম চন্দ্র। গৌতম চন্দ্র, এখানে ঠিক আছে, লোকালে বাড়ি। এই মানে আমি এই
আমি এইটা এই জন্যই বলছি যে তোমরা যদি এদিক দিয়ে যাওয়া আসা করো একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন রান্না করেছে। কিন্তু ওই গৌতম চন্দ্র থাকলেই খাবেন, তা না হলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না। ঠিক আছে, তোমরা গুগল ম্যাপ দেখে যখন যাওয়া আসা করবে এই রুটে, গুগল ম্যাপ কিন্তু আলিপুরদুয়ার টাউন হয়ে তারপরে ফালাকাটা হয়ে রাস্তাটা দেখায়। বাট এই জাস্ট বেরিয়ে গেল বাঁ দিকে, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, মানে প্রায় 200 মিটার পরে আমি ক্যামেরাটা অন করছি। দেখবে সোজা, দেখবে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে, যে রাস্তাটা হাসিমারা হয়ে তারপরে জলদাপাড়া হয়ে গয়ের কাটা হয়ে যায়, এই রাস্তাটা মানে এখনকার দিনে চুজ করবে। আমি 2025-এর আগস্টের তারিখে বলছি, কারণ আলিপুরদুয়ার টাউন এবং ওইদিকে যে ফালাকাটা রাস্তাটা আছে ওই রাস্তার কন্ডিশনটা ভালো না। বাট স্টিল গুগল ম্যাপ শো করে এই জন্যই, কারণ ওইখান দিয়ে গেলে পরে ডিস্টেন্সটা কম পড়ে, সেই কারণে। আর টাইমও সামান্য হয়তো কম লাগতে পারে, বাট এই রাস্তাটা চুজ করবে এই জন্য কারণ এখানে তোমরা যদি হ্যাসেল ফ্রি ড্রাইভ করতে চাও তাহলে এই রাস্তাটা বেটার। একদম স্মুথ রোড আর পুরো ডুয়ার্স রিজন ধরে যায় রাস্তাটা, ফিলও খুব সুন্দর, ভিউও খুব সুন্দর, আর রোড কন্ডিশনও খুব ভালো, একদম স্মুথ ড্রাইভ। গুড মর্নিং। গতকাল আমরা ড্রাইভ শুরু করেছিলাম গুয়াহাটি থেকে অন দি ওয়ে টু কলকাতা, আর মাঝখানে তো আমাদের কোথাও স্টে করা দরকার ছিল, তো আমরা কালকে স্টে করে গেছি জলদাপাড়াতে। আর জলদাপাড়াতে এই একটা হলং ইকো ভিলেজ রিসর্ট আছে, এখানকার সেই রুম। আর এদিকে ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালো। এই রুমটা নিয়েছে উইথ এসি রুম, এই রুমটা নিয়েছে 1500 টাকা। আর এবার এখানকার একটু ভিউটা দেখিয়ে রাখি। কালকে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম ওপেন এয়ারে, এরম জায়গায় খুব সুন্দর একটা পার্টি হলো, খাওয়া দাওয়া এখানকার ভালো লাগলো। অন্যান্য হাইওয়ের ধারে যেরকম আমরা জেনারেলি থাকতে হয় তার থেকে একটু জঙ্গলের মধ্যে এসে থাকছি, হ্যাঁ অবশ্যই হ্যাঁ ডিফারেন্ট ফিল পাচ্ছ তো। শান্তি আছে, একটা প্রকৃতির মধ্যে থাকার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ আছে, সেটা তো ফিল করতে পারছি, না থাকলে বোঝা যাবে না। কিন্তু আমার যারা কলকাতার মানুষ তারা এরকমই পরিবেশ খোঁজে, আর এইটা না ফিল করার জন্য আমাদের মনে হয় থাকা উচিত প্রত্যেক মানুষেরই, বছরে একবার দুবার এসে ব্যস্ত জীবনের মধ্যে। আর তোমরা এটা যা দেখছো এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কেরই পার্ট। এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক অনেক বড় একটা ন্যাশনাল পার্ক, যার এরিয়া 200 স্কোয়ার কিলোমিটারেরও বেশি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি 1 হর্ন রাইনোসেরাস এখানেই পাওয়া যায়। এবং যদি ইন্ডিয়ার রেসপেক্টে দেখো তাহলে আফটার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সেকেন্ড হাইয়েস্ট 1 হর্ন রাইনোসেরাস কিন্তু এই জলদাপাড়া ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। আর এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে যারা তোমরা বাই রোড মনে করছো আসবে না, ট্রেনে যদি আসতে চাও তা হাসিমারা রেলওয়ে স্টেশন এবং ফালাকাটা এই দুটো হচ্ছে নিয়ারেস্ট। ওখানে ট্রেনে যদি আসো তো সময় লেগে যায় কলকাতা থেকে প্রায়, মানে ডিপেন্ড করছে ট্রেনের ওপরে, তবে মোটামুটি 15-17 ঘন্টা 18 ঘন্টা লেগে যায়। যদি কোনো সুপারফাস্ট ট্রেন হয় লাইক বন্দে ভারত হয়তো আর কম হতে পারে। তো আর এখান থেকে গুগল ম্যাপ শো করবে কলকাতা টু জলদাপাড়া ন্যাশনাল পার্ক অ্যারাউন্ড 15 ঘন্টা মতন। এবার ডিপেন্ড করছে তুমি কীরকম চালাচ্ছ, কতটা ব্রেক নিচ্ছ তার উপরে। বাট জেনারেলি আমাদের একটু 15 ঘন্টার কমই লাগে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এবার আমরা এই উপরে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। মানে এনাদের প্রপার্টিটা অনেকটাই বেশ বড়। কতটা বড় তোমাদের এই মোট এই রিসর্টটা, কতটা জমি আছে? 10 বিঘা, আর ওইদিকেও আছে 10 বিঘা জমি। হ্যাঁ। এখানে যে আমরা স্টে করছি একদমই কম খরচ, 1500 টাকার মধ্যে এসি রুম পাচ্ছি, সুন্দর এসি রুম, ভালো ফেসিলিটিস। রাত্রে এনারা আমাদের যে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল পার্টি করার জন্য, মানে ফাটাফাটি, আর সব রকম তোমাদের যা সাপোর্ট চাই। কাকা কেউ যদি এসে বলে যে আমার কাছে হার্ড ড্রিঙ্কস নেই, মানে মদ নেই, হ্যাঁ আমরা আনিয়ে দেবো, আনিয়ে দেবে তো? হ্যাঁ। যা খাওয়া দাওয়া বলবে মানে বারবিকিউ করে দেবে তো? হ্যাঁ, এখানে মানে বারবিকিউ করে দেবে, আর যা সাপোর্ট চাইবে সব করে দেবে। কিন্তু এটা আমাদেরকে কালকে আমাদেরকে মানে মাছ, মানে গোটা মাছ কিনে নিয়ে এসে ফ্রাই করে খাওয়ালো, দারুণ ব্যাপার। প্লাস এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখছো, এখানে রুম আছে, এখানে এই সোফা চেয়ার পেয়ার রয়েছে, এরকম জায়গায় এখানে ওয়াচ টাওয়ারে বসে তোমার আনন্দ করতে পারো।
ফাটাফাটি। এইখানে দেখতে পাচ্ছ আমরা যে রিসর্টে আছি ওনাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো কালকের আমাদের যে জার্নিটা হলো গুয়াহাটি থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক অবধি, আমাদের ডিস্টেন্স কভার করেছি প্রায় 355 কিলোমিটারের মতো। আর টাইম লেগেছে মানে লেস দেন 7 আওয়ার্স, কারণ আমরা 12টা নাগাদ ওখান থেকে স্টার্ট করেছি আর 7টা বাজার আগেই এখানে ঢুকে পড়েছিলাম। তো ইট ওয়াজ আর রোড কন্ডিশনস বেশ ভালো বলা যেতে পারে। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানে ক্লোজ করছি। আর এইবার আমরা একটু পরে ফ্রেশ হয়ে রেডি হয়ে, এখন বাজে প্রায় 7টা বেজে গেছে, মোটামুটি আমরা 8টা সাড়ে 8টার মধ্যে এখান থেকে তাহলে বেরিয়ে যাব, কলকাতায় যাচ্ছি। আর এইখান থেকে জলদাপাড়া থেকে, মানে আমরা এখন আলিপুরদুয়ার জেলায় আছি, এই আলিপুরদুয়ার জেলা পার করে আমরা এখন যখন কলকাতায় যাব, অনেকগুলো জেলা আমাদের পার করে এখন কলকাতায় পৌঁছাতে হবে। আর ডিস্টেন্স প্রায় 700 কিলোমিটারের মতো। তো কীভাবে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি এবং কেমন রোড কন্ডিশনস আলিপুরদুয়ার থেকে কলকাতা পর্যন্ত, তো সেটা দেখার জন্য তোমরা নেক্সট এপিসোডটা অবশ্যই দেখো। টিল দেন বাই, অ্যান্ড অল অফ ইউ অলওয়েজ ড্রাইভ সেফলি। বাই।